বিসিএসের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা সবাই জানেন যে এই লড়াইটা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না। এটা আসলে একটা মানসিক যুদ্ধ। নিজের সাথে আবার চারপাশের পরিবেশের সাথেও প্রতিনিয়ত লড়তে হয়। তো চলুন আজকে এই মনস্তাত্ত্বিক লড়াইটা জেতার কিছু কৌশল নিয়ে কথা বলা যাক। আচ্ছা, এমনটা কি হয় যে সারাদিন পড়ার পরেও দিন শেষে মনে হয় ধুর, কিছুই তো হলো না। মনে হয় নিজের প্রস্তুতি যথেষ্ট না, অন্যরা হয়তো অনেক এগিয়ে যাচ্ছে। এই যে একটা নিজেকে অযোগ্য বা প্রতারক মনে করার অনুভূতি, জানেন তো, এটাকে বলে ইম্পোস্টার সিনড্রোম। আর এটা কিন্তু এই জার্নিতে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। ব্যাপারটা ভাবলে কিন্তু দারুণ লাগে, তাই না? মানে এই যে নিজেকে অযোগ্য মনে হচ্ছে, এটাকে দুর্বলতা না ভেবে যদি আমরা এটাকে উন্নতির একটা লক্ষণ হিসাবে দেখি, তার মানে কি? তার মানে হলো একজন ক্যান্ডিডেট তার কমফর্ট জোনের বাইরে এসছে, বড় কিছুর জন্য লড়ছে, আর এটাই তো সফল হওয়ার প্রথম শর্ত। ভেতরের এই লড়াইটাতে জেতার জন্য সবার আগে বাইরের কিছু শত্রুকে চিনে নেওয়া দরকার। মানে এমন কিছু বিষয় বা মানুষ আছে যারা আমাদের অজান্তেই আমাদের মানসিক শক্তি শুষে নেয়। চলেন এই এনার্জি ড্রেনার কারা তাদের একটু চিনে নেওয়া যাক। প্রথমেই আসে সহানুভূতিহীন নিকটজন। এরা কিন্তু আমাদের ভালোই চায়, ভালোবাসে, কিন্তু সমস্যাটা হলো তারা আমাদের স্ট্রাগলটা ঠিক বোঝে না, আর তাই বারবার ওই একই প্রশ্ন করে, কবে চাকরি হবে? অমুকের ছেলের তো হয়ে গেল, তোর কি খবর? এই কথাগুলো কিন্তু আত্মবিশ্বাসে গিয়ে সোজাসুজি আঘাত করে। এমন একজন সঙ্গী যার আপনার যোগ্যতার উপরই বিশ্বাস নেই, তার সাথে এই লম্বা পথ চলাটা কিন্তু খুব কঠিন। দেখুন, বিসিএস একটা ম্যারাথন, কোনো স্প্রিন্ট রেস না। এখানে এমন একজন সঙ্গীর দরকার যে ভরসা যোগাবে, অধৈর্য হয়ে মানসিক শান্তিটা কেড়ে নেবে না। এরপর আছে সেই সব সোকোল্ড বন্ধুরা, যাদের নিজেদের জীবনেরই কোনো ঠিকঠাক লক্ষ্য নেই। তাদের সাথে আড্ডা দেয়া মানে হল নিজের বেশসমূল্য সময় আর মনোযোগ দুটোই নষ্ট করা। তাদের লাইফস্টাইলটা আপনার এই কঠিন প্রস্তুতির ঠিক উল্টো। আচ্ছা, এমন পড়ার সঙ্গী কি দেখেছেন যে একসাথে পড়তে বসে কিন্তু প্রতিদিন নতুন নতুন অজুহাত দেয়? এরা নিজেরা তো পড়েই না, উল্টো আপনার পড়ার উৎসাহটাকেও নষ্ট করে দেয়। সোজা কথায়, এরা আপনার অগ্রগতির পথে একটা বড় বাধা। আর সবশেষে আছে প্যাসিভ অ্যাগ্রেসিভ সমালোচক। এরা সরাসরি আপনাকে কিছু বলবে না, কিন্তু কথার ছলে ঘুরিয়ে পেঁচিয়ে এমনভাবে ছোট করবে যে আপনার মনোবলটাই ভেঙে যাবে। নিজের মানসিক স্বাস্থ্যের জন্য এই ধরনের মানুষদের থেকে দূরত্ব রাখাটা ভীষণ জরুরি। ঠিক আছে, তো এই সব নেতিবাচক মানুষদের চেনা তো গেল। এবার চলুন দেখি এদের বিরুদ্ধে এবং এই বিশাল সিলেবাসের বিরুদ্ধে লড়ার জন্য আমাদের হাতে কি কি অস্ত্র আছে। প্রথম অস্ত্রটা হল ৮০-২০ নীতি। এর মানে কি? মানেটা খুব সহজ। বিসিএসের এই যে পাহাড় সমান সিলেবাস, এর সবটা পড়ার দরকার নেই। পরিসংখ্যান বলে সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ২০% জায়গা থেকেই প্রায় ৮০% প্রশ্ন আসে। পুরো সিলেবাসের পেছনে না ছুটে ওই ২০%কে টার্গেট করাই হল স্মার্ট ওয়ার্ক। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে যায়, তাই না? এটা আমাদের এটাই বলছে যে শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না, কৌশলটাও জানতে হবে। কম গুরুত্বপূর্ণ জিনিস একবার পড়াচ্ছে, বেশি গুরুত্বপূর্ণ টপিকগুলো বারবার পড়া অনেক বেশি কাজের। আমাদের দ্বিতীয় কৌশলটা হলো পড়ার সময়টাকে কিভাবে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো যায়। আর এর জন্য আমাদের জানতে হবে ডিপ ওয়ার্ক সম্পর্কে। সোজা কথায় ডিপ ওয়ার্ক মানে হল ফোন, ফেসবুক, নোটিফিকেশন সবকিছু থেকে দূরে থেকে ১০০% মনোযোগ দিয়ে পড়া। বিসিএস পরীক্ষার মতো এত জটিল আর বিশাল সিলেবাস মনে রাখার জন্য এই গভীর মনোযোগটা অপরিহার্য। এটাই আসল প্রোডাক্টিভিটি হ্যাক। এই স্লাইডটা খুব সুন্দরভাবে ব্যস্ত থাকা আর প্রোডাক্টিভ হওয়ার পার্থক্যটা দেখিয়ে দিচ্ছে। ফোনের নোটিফিকেশন অন রেখে ১০ ঘন্টা পড়ার চেয়ে ফোনটা বন্ধ করে মনোযোগ দিয়ে ৩ ঘন্টা পড়া কিন্তু অনেক অনেক বেশি কার্যকর। ঘন্টার সংখ্যা নয়, মনোযোগের গভীরতাই আসল। এবার আসি আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রে। এটা কোনো পড়ার টেকনিক না, বরং এটা হলো একটা মানসিক বর্ম। নেতিবাচকতা থেকে নিজেকে বাঁচানোর জন্য একটা দার্শনিক ঢাল। এই বিসিএস যাত্রায় কিন্তু অনেক নেতিবাচক কথা শুনতে হয়, অনেক হতাশাজনক মুহূর্ত আসে। স্টোইসিজম আমাদের শেখায় যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তা নিয়ে ভেবে লাভ নেই। এটা মানসিক শক্তি ধরে রাখার জন্য খুব কাজের একটা দর্শন। দেখুন, কে কি বলল, পরীক্ষার তারিখ কবে দেবে বা প্রতিযোগিতা কত কঠিন, এগুলো আমাদের হাতে নেই। কিন্তু আমাদের হাতে কি আছে? আমাদের হাতে আছে আজকের পড়ার রুটিনটা ঠিকমতো শেষ করা, নিজের সর্বোচ্চ চেষ্টাটা দেয়া। পুরো ফোকাসটা এখানে রাখা উচিত। তাহলেই বাইরের নেতিবাচকতাগুলো আর গায়ে লাগবে না। তো আমরা আমাদের শত্রু এবং অস্ত্র দুটোই চিনলাম। এবার চলুন এই যাত্রার চূড়ান্ত পদক্ষেপ নিয়ে কিছু কথা বলা যাক,
যা আপনাকে বিজয়ের পথে এগিয়ে নেবে। একটা কথা মনে রাখতে হবে, প্রস্তুতির এই সময়ে পৃথিবীর সাথে আপনার যোগাযোগ যত বাড়বে, লক্ষ্যের সাথে দূরত্ব কিন্তু ততটা বাড়তে পারে। তাই সাফল্যের জন্য কিছুদিনের জন্য নিজেকে একটু গুটিয়ে নেওয়া বা আইসোলেট করাটা খুব জরুরি। এই সময়টাতে আপনার ১০০ জন বন্ধুর দরকার নেই। আপনার দরকার শুধু এমন ১ বা ২ জন মানুষ যারা আপনার সংগ্রামটা বোঝে, আপনাকে সত্যিকার অর্থে মানসিক সাপোর্ট দেয়। ব্যাস, এটুকুই যথেষ্ট। এই কথাটা একটা মন্ত্রের মতো মাথায় গেঁথে নিন। পথে হাজারো সমালোচনা আসবে, হাজারো বাধা আসবে। সব কিছুকে পাত্তা দিলে আপনি এগোতে পারবেন না। নিজের লক্ষ্যে স্থির থাকুন আর বাকিদের কথা উপেক্ষা করুন। শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য একবার ভেবে দেখুন তো, আপনার সাফল্যের পথে আসল বাধাটা কি? বাইরের মানুষের সমালোচনা, নাকি আপনার নিজের ভেতরের দ্বিধা আর সংশয়? কারণ আসল লড়াইটা কিন্তু সবসময় নিজের সাথেই হয়।